প্রতি শ্রদ্ধা জানাতে হয়। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুবক্তা, সজ্জন, শিক্ষিত মানুষ, বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি। তিনি আজকে হঠাৎ করেই দেখা গেল জ্যোতিবাবুর নাম করলেন, এবং জ্যোতিবাবুর যারা অনুগামী তারা যেন বিজেপির ডাকে সাড়া দেন, তারা যেন মহাজোটে সামিল হন। এখন রাজনীতি করার সময় নয়, বাংলা বাঁচানোর সময়, এই ডাক দিলেন। আপনারা সকলেই এই কথা শুনেছেন, এই কথা ইতিমধ্যেই জেনেছেন। এ বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জ্যোতিবাবুর একজন অন্যতম কাছের মানুষ, স্নেহধন্য মানুষ এবং কমিউনিস্ট নেতা। তিনি কি বলছেন আমরা জানার চেষ্টা করব, তার কাছ থেকেই জানার চেষ্টা করব। এবং আরো বেশ কয়েকটি বিষয়, আগামীকাল কিন্তু এসএসসি মামলার শুনানি, 2016 এসএসসি মামলার শুনানি, নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার, সেই মামলার শুনানি হবে। কি বলছেন, কি হতে চলেছে, এবং আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আজকে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে সরাসরি সাক্ষাৎকার আমরা আপনাদের কাছে দেখাতে পারলাম না। এই টেলিফোনিক কনভারসেশন আপনারা শুনুন, আপনারা আপনাদের মতামত জানান। স্যার, আপনি তো শুধুমাত্র জ্যোতিবাবুর অনুগামী নন, আপনি জ্যোতিবাবুর একজন অন্যতম স্নেহধন্য মানুষ ছিলেন, এবং মানে জ্যোতিবাবু ছিলেন আর কি আপনার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এবং আপনি এখনো জ্যোতিবাবুর, আমি জানি না অনুগামী বলবো কিনা, কিন্তু জ্যোতিবাবুকে আপনি অত্যন্ত শ্রদ্ধা করেন। তো আপনি কি এবার শ্রমিক ভট্টাচার্যের আবেদনে সাড়া দিচ্ছেন? আপনি কি বিজেপিতে যাচ্ছেন, বা মহাজোট করার যে প্রস্তাব উনি দিয়েছেন আপনি কিভাবে দেখছেন? আসলে শ্রমিককে আমি চিনি বহুদিন থেকেই। তো বহু মিটিং এ আমরা একসঙ্গে বক্তা ছিলাম, বহু সেমিনারে বক্তা ছিলাম। শ্রমিক এটা ভালো বোঝেন, অন্যান্য দল বদল করা বা বসিয়ে দেওয়া নেতা নন, যে মাটিতে বামপন্থী ছাড়া অন্য কোনো শক্তি নেই, এবং মাটির মানুষ যখন জাগবে তখন স্বভাবতই বামপন্থীরাই, যারা মানুষের ভাবনা, চিন্তা, স্বপ্ন তাকে সার্থক করতে পারে, এটা শ্রমিক বোঝেন। সেই জন্য তিনি সভাপতি হয়ে যে প্রথম কথা বলেছেন সেটা হচ্ছে যে বামপন্থী শক্তিকে তিনি অস্বীকার করতে পারছেন না, এবং এটাও তিনি বুঝে গিয়েছেন যে বিজেপি যতই ধর্ম করুক না কেন, পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিয়ে খুব বেশি খেলা বেশি দিন চলবে না। যে খেলাটা ওরা খেলেছেন তা এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বিজেপি দলকে রক্ষার জন্য, বিজেপির কর্মীদের খানিকটা দম দেওয়ার জন্য এই কথা বলেছেন। জ্যোতিবাবু বা আমাদের পার্টি যে স্লোগান দিয়েছিলেন সেটা হচ্ছে, চূড়ান্ত স্বৈরতান্ত্রিক যে পরিস্থিতি ছিল ইমার্জেন্সি জারির পর, তাতে সর্বদলের ঐক্যের কথা বলেছিলেন, যার মাথায় থাকবেন বামপন্থীরা। আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সেই স্বৈরতান্ত্রিক শক্তির প্রতিনিধি হচ্ছে তৃণমূল এবং মোদী সরকার, বিজেপি সরকার। এখানেও তৃণমূল টিকে আছে প্রকৃতপক্ষে আরএসএস এর স্নেহধন্যতায়। সেই জন্যে তিনি ব্যাপারটাকে, আপনি জানেন, বোঝেন, গুলিয়ে দেওয়ার জন্য এই কথাই বলেছেন। আমি বরং বিজেপির দিকে যারা প্রাণিত হয়েছেন ধর্ম করে সাধারণ মানুষ, নেতাদের নয়, নেতারা তো গুটি কয়েক হাতে গোনা যায়, সেই সাধারণ মানুষকে আবেদন করব যে আপনারা বুঝুন, আপনাদের নেতা এখন বুঝে গেছে বামপন্থা ছাড়া কোন রকম অস্তিত্ব রক্ষার জায়গা নেই। আপনি সকলেই আবার বামপন্থী আদর্শের প্রতি প্রাণিত হয়ে বামপন্থীদের নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হন। স্যার, আপনি অত্যন্ত প্রিসাইজলি এবং টু দ্য পয়েন্ট একদম ডাক দিলেন বিজেপি কর্মীদেরকে। আমার আপনার কাছে পরবর্তী জিজ্ঞাসা স্যার, কারণ ইতিহাসের একদম জীবন্ত দলিল আপনি। জ্যোতিবাবু যখন অটল বিহারী বাজপেয়ী, আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত, তাকে সামনে বসিয়ে প্র্যাকটিক্যালি কাল্ট হয়ে গিয়েছে আপনার দল অসভ্য বর্বর দল, তো আপনি কেন এই কথা বললেন না, কি বলবো আপনি বলুন, মানুষ তো অন্য কথা বুঝবে না, খেটে খাওয়া মানুষকে বোঝানোর জন্য বলেছি। এই যে কাল্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জ্যোতিবাবুকে আবারও জ্যোতিবাবুর কথা কেন বলতে হলো বিজেপি? তার কারণ হচ্ছে
ভারতবর্ষের বুকে ব্যতিক্রমী একজন ব্যক্তিত্ব, অবশ্যই কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে, যার কাছে গোটা ভারতবর্ষের রাজনৈতিক দল একটা মুহূর্তে প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে হাজির হয়েছিলেন যে আপনি রাজি হয়ে যান। যেখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা কোনো একটা মন্ত্রী হওয়ার জন্য বা কোনো একটা রাজ্যপাল হওয়ার জন্য বিভিন্ন দলের নেতাদের মধ্যে যে আকুতি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন পার্টির সিদ্ধান্তকে মেনে নিয়ে, যদিও তার মত ভিন্ন ছিল, তিনি প্রধানমন্ত্রীত্বের পদ নিতে অস্বীকার করলেন। এই যে একটা অদ্ভুত দৃষ্টান্ত, যে সামগ্রিক চিন্তা, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবনা চিন্তা পার্টির মধ্যে থেকেও সেটাকে মর্যাদা দিতে হয়, যদিও তিনি জানেন এবং ঐতিহাসিকভাবে তিনি সত্য বলে প্রমাণিত হয়েছেন যে দ্যাট ওয়াজ এন হিস্টোরিক্যাল বান্ডার। সেই জন্যই ওরা সকলেই, শুধু ওরা কেন, যারাই রাজনৈতিক ইতিহাস জানেন তারা শ্রদ্ধার সঙ্গে জ্যোতিবাবুকে স্মরণ না করে থাকতে পারেন না। স্যার, এবার পরবর্তী প্রসঙ্গে আসবো। যে বিষয়ের একদম ভরকেন্দ্রে আপনি, বিষয়টা হচ্ছে যেটা যে আগামীকাল আমরা যতদূর জানতে পারছি আগামীকাল 1 নম্বরেই সিরিয়ালে আছে সম্ভবত এসএসসির মামলা উঠতে চলেছে, শুনানি হবে। এই বিষয়ে সাবজুডিস অবশ্যই, যতটুকু বলা যায় দর্শকের উদ্দেশ্যে আপনি কাইন্ডলি একটু বলুন। কালকে শুনানির জন্য আছে। আমরা যে নতুন নোটিফিকেশন করেছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নাম করে, যে সুপ্রিম কোর্ট বলছে নতুন করে পরীক্ষা নিতে হবে, তাই আমরা পরীক্ষার নোটিফিকেশন করলাম, কিন্তু প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টকে অমান্য করা, অশ্রদ্ধা প্রকাশ করা এবং নিয়োগ না করার পরিকল্পনা নিয়ে সেই নোটিফিকেশন জারি হয়েছে। আমরা এটা আদালতে হাজির করেছি, কাল শুনানি হবে। এখন আদালত কি নির্দেশ দেয় দেখা যাক। তবে নিঃসন্দেহে এটা যে এই রাজ্য সরকার, তারা কোনো স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই, তাই তারা প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা পরিকল্পিত জট পাকিয়ে রাখছেন। আপনি স্যার আগেও কথা আমাকেই বারবার বলেছেন যে এই সরকার স্থায়ী নিয়োগের জায়গায় নেই, যাতে না নিয়োগ করতে হয় তার জন্য বিভিন্ন ধরনের লুফলস খোঁজার একটা চেষ্টা করা হয়েছে, যাতে প্রতিপন্ন করা যায় রাজ্য সরকারের সদিচ্ছা সত্ত্বেও আদালতের হস্তক্ষেপে নিয়োগ করা গেল না। বিষয়টা কি আলটিমেটলি সেদিকেই গড়াতে চলেছে বলে আপনার মনে হয়? নিঃসন্দেহে, এবং সেটা তো পরিষ্কার, ওরা ওদের ছকবাঁধা পরিকল্পনা, কোনো মতেই আমরা কোনো রকম স্থায়ী নিয়োগে যাব না, কেন যা স্বার্থ সামর্থ্য নেই, বরং বিভিন্ন জায়গায় আমরা অস্থায়ী মানুষকে দিয়ে প্রশাসন কাজ চালাবার চেষ্টা করব, যাতে সেই অস্থায়ীদের মধ্য দিয়ে আমরা আমাদের চিরস্থায়ী দুর্নীতিকে বজায় রাখতে পারি। এটাই ওদের পরিকল্পনা। স্যার, এবার একটা ঈষৎ অনভিপ্রেত প্রশ্ন আপনাকে করব। প্রশ্নটা আপনাকে করছি তার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ বা শুধুমাত্র একজন আইনজ্ঞ তো নন, বাঙালি মানুষ, যুক্তিশীল বাঙালি মানুষের কাছে আপনি অনেকখানি বিবেকের আসনে পর্যবসিত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাগ্মিতা, আপনার মনোভাব, এই সব কিছু মানুষের কাছে অতীব গ্রহণযোগ্য। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি স্যার, যে আমরা জানতে পারছি হাওড়ায় নরসিংহ দত্ত কলেজের, আমি ছেলেটির নাম এখনো পর্যন্ত করব না, তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ইউনিয়ন রুমে ডেকে ফার্স্ট ইয়ারের ছাত্রদের, আমি আবারও বলছি ছাত্রদের, ছাত্রী নয়, ছাত্রদেরকে জিপ খুলিয়ে, আমি এর বেশি আর কিছু বলছি না স্যার, অনেকেই প্রতিবেদন শুনতে পারে, ছোটরাও শুনতে পারে, জিপ খুলিয়ে, প্যান্টের জিপ খুলিয়ে বিকৃত আনন্দ নেওয়ার চেষ্টা করেছেন সেই ছাত্র নেতা, এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বা পুলিশে বারবার করে জানানো সত্ত্বেও কোনো সুরাহা পাওয়া যায়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমি তো 2011 পরবর্তী সময় থেকে বলে বলে ক্লান্ত হয়ে পড়েছি যে এমন একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গের বুকে আনার চেষ্টা হচ্ছে, যে সংস্কৃতিটা হচ্ছে বিকৃত মানসিকতার মনুবাদী সংস্কৃতি। এই যে আপনি যে কথা বললেন, এটা হচ্ছে এক ধরনের বিকৃত মানসিকতার যৌন উত্তেজনা উপভোগ করার একটা প্রকল্প, এবং সেটা বিভিন্ন কলেজে করছেন কারা? ছাত্ররা। আমি ভাবতে পারি না, আগে ছাত্ররা কলেজে ঢুকতেন প্রথম থেকে একটা আদর্শগত লড়াই করার জন্য, কি প্রচন্ড বিতর্ক হতো, তার মধ্যে দিয়ে কত বিভিন্ন দর্শন সম্পর্কে ছাত্ররা অনুশীলন করতেন। এইটা ছিল ছাত্র আন্দোলন।
আমাদের সময় তো আমার মনে আছে প্রতিটা এক একটা সময় এক একটা ইস্যু একজন তুলছে, সে নিয়ে আবার লড়াই করো, জানো, পড়াশোনা করো, খোঁজ করো, তার বিরুদ্ধে পাল্টা বক্তব্য রাখো। এই যে একটা অদ্ভুত সাংস্কৃতিক মণ্ডল ছিল ছাত্র আন্দোলন মানেই, ছাত্র ইউনিয়ন মানেই একটা নতুন নতুন সাংস্কৃতিক লড়াইয়ের জায়গা। সেটাকে ওরা একেবারে নামিয়ে এনেছেন যে জায়গায়, সেটা হচ্ছে পর্ন কালচারের জায়গায়। এটাই সাফল্য গত কয়েক বছরের তৃণমূল কংগ্রেসের। আজকে খুব এর সঙ্গে আমি আর একটা প্রশ্ন করতে চাইবো। রাজন্না হালদার একজন ছাত্র নেত্রী, তিনি তার রাজনৈতিক মনোভাব কারুর পছন্দ হতে পারে, কারুর পছন্দ না হতে পারে, কিন্তু আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী একজন মহিলা যখন প্রকাশ্যে এই ধরনের অভিযোগ করেন যৌন হেনস্থার, তখন সেই অভিযোগকে মান্যতা দিতে হয়। ছাত্রনেত্রী রাজন্না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ছিলেন। 21শে জুলাই আসতে চললো, 21শে জুলাই আগেই তিনি মঞ্চে ছিলেন। মঞ্চে তার পিছনে যিনি ছিলেন সেই ফিরহাদ হাকিম এখন বলছেন তিনি নাকি রাজন্না হালদারকে চিনতেই পারছেন না। আজকে আরো একটা পেগিয়ে ফিরহাদ হাকিমের কন্যা বললেন যে তিনি কেন আগেই অভিযোগ জানাননি। রাজন্না হালদারের অভিযোগ সবাই জানেন। আমি আবারও বলছি, তার নাকি নুট ছবি মনোজিৎ মিশ্র সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের ক্যামেরায় মোবাইলে ঘুরতো। কি বলবেন স্যার? খুব বেশি বিস্মিত হওয়ার নেই। এখন যারা এই ওদের ওই নেত্রী, যাকে ওরা খুব হঠাৎ তোল্লা দিয়েছিল, সে মঞ্চে তুলে নাচ গান করে সাংঘাতিক ভাবে তাকে একটা বিকল্প প্রতিমূর্তি হিসেবে খাড়া করার চেষ্টা হচ্ছিল বাম ছাত্র আন্দোলনের। দীপশিতা মীনাক্ষীদের একটা বিকল্প হিসেবে বিকল্প হিসেবে চেষ্টা করা হচ্ছিল। আজকে সে বেচারা খুব বিপদে পড়ে গেছেন। তিনি দেখছেন তার ব্যক্তিগত বিষয়, অত্যন্ত ব্যক্তিগত বিষয়, যেটাকে আমরা গোপন রাখতে ভালোবাসি, সেটাও আজকে প্রকাশ্যে চলে এসেছে। এখন তাকে পাল্টা যারা বলছেন, আমি তো আশঙ্কা করছি কয়েক বছরের মধ্যে তারাই না আবার এই সমস্ত একই অভিযোগ নিয়ে হাজির হন। যখন দুর্নীতি এবং দুর্নীতিমূলক দুশ্চিন্তা ঢুকে যায়, তখন সবকিছুকেই মনে হয় যে সঠিক এবং তাকে সমর্থন করতেই হবে। তারই খুব খারাপ প্রতিফলন আগামী দিনে ঘটতে পারে। তাই এই তার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে যথাযথ তদন্ত করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা, এটাও একটা পর্ব সংস্কৃতিরই বলবো দুঃখিত প্রয়োগ। স্যার, এই প্রসঙ্গে আরেকটি কথা আপনার আমি গোচরে আনার চেষ্টা করব। যদিও আমার অত্যন্ত অনুজ হিসেবে লজ্জাবোধ করছি, কুণ্ঠিত বোধ করছি, অনেক শিশু, অনেক মহিলারাও হয়তো এই প্রতিবেদন দেখবেন, তারা আমাকে যেন মাফ করেন স্যার, আপনিও আমাকে মাফ করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়কদের হাত থেকে কি তার দলের নেতাকর্মীরাও, মানে মহিলা নেতাকর্মীরাও আর সুরক্ষিত নন? তার কারণ হচ্ছে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের সম্পর্কে অভিযোগ উঠে আসছে যে তিনি নাকি তার দলের জেলা নেত্রীদেরকে কুপ্রস্তাব দিতেন, ভিডিও কল, অশ্লীল মেসেজ ইত্যাদি। বিস্মিত হওয়ার কিছু নেই। আপনারা যত দেখুন, মানুষ যেই মুহূর্তে একটা পরিবেশ পাবে যেখানে সে ভয়মুক্ত হয়ে কথা বলতে পারে, তখন এই সমস্ত সত্য বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসতে বাধ্য। আজকে যারা এই কথাগুলো বলছেন, দেখবেন তারা একটা সামান্য ভয় মুক্তির একটা হাওয়া পাচ্ছেন, মুক্ত অক্সিজেনের বাতাস বইতে শুরু করছে, তখনই তারা এই কথাগুলো বলছেন। আগামী দিনে আরো এই ধরনের সত্য বেরোবে। তার কারণ তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছিল কিন্তু এইরকম একটা বিকৃত ভাবাদর্শের ওপর দাঁড়িয়ে। দলটার তৈরির পেছনেই ছিল একটা চূড়ান্ত বিশৃঙ্খলা, গুন্ডামি, অসভ্যতা, এবং সেটাকে একসময় প্রচার মাধ্যম এবং কিছু কিছু বিকৃত তথাকথিত মানুষেরা লালন পালন করেছেন। আজকে তাদের পরিণতিতে ভুগতে হবে। যে মানুষেরা তৃণমূলকে তোল্লা দেওয়ার জন্য বলেছিলেন, নন্দীগ্রামে মেয়েদের স্তন কেটে ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের চিড়ে ফেলে দেওয়া হয়েছে, তারা একটা বলার সময় তাদের নিজস্ব বিবেক বুদ্ধি প্রয়োগ করেননি। তার পরিণতিতে এগুলো হতে বাধ্য। স্যার, আমার একেবারে শেষ দুটি প্রশ্ন। এই বর্ষার আবহে আপনার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎকার মানুষকে দেখাতে পারলাম না বলে অবশ্যই দুঃখ প্রকাশ করছি আমার দর্শকদের কাছে, কিন্তু আর দুটো বিষয় আপনার প্রতিক্রিয়া আমাকে নিতে হবে। প্রথম বিষয় যেটা, এই শেষ দুটি বিষয়ের মধ্যে কুণাল ঘোষ বলেছেন 9ই আগস্টের বছর ঘুরতে চললো স্যার, এখনো সুরাহা পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না। অভয়ার মা বাবার উদ্দেশ্যে এরকম সময় কুণাল ঘোষ বলেছেন যে অভয়ার মা বাবা রাজনৈতিক অভিসন্ধির শিকার হচ্ছেন। আপনি কি বলবেন স্যার?
দেখুন, আমি ওই ভদ্রলোকের না কোনো মন্তব্যের কোনো জবাব দেওয়াটা মনে করি অসম্মান করা নিজেকে। আমি কোনো কথারই জবাব দেবো না ওর। আচ্ছা, স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, শান্তনু সেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তার সম্পর্কে অনেক কিছু আহ, আহ, তার নামের আগে অনেক ইডিয়াম ফ্রেজ ব্যবহার করা হয়, ঠিক আছে, আমি তাতেও যদি বা না যাই, তিনি তৃণমূল কংগ্রেসের সোচ্চার একজন সৈনিক ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং আইএম এর একজন মানে এবং তিনি ছিলেন সরকারের প্রতিনিধি মেডিকেল কাউন্সিলে, সেই জায়গায় দাঁড়িয়ে এফআরসিপি গ্লাসগো তো বহু ডাক্তারই ব্যবহার করেন, আমরা দেখতে পাই। তার সেই ডিগ্রিটি ব্যবহার করা নিয়ে আপনি জানেন যে বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি নাকি জানাননি। আমার প্রশ্ন হচ্ছে, জানাননি তো আজকে জানাননি তারা, 2019 সালে তিনি পেয়েছেন এই ডিগ্রি, হঠাৎ করে এখন এই প্রশ্ন উঠে এলো কেন এবং 2 বছরের জন্য সাসপেনশন? কি বলবেন স্যার? আর আমার খুব হাসি পাচ্ছে। আমি শুধু বলবো যে এটাও তো হচ্ছে ওদের ভেতরের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়েছে তারই প্রকাশ, আর কিছু না। যারা করছেন তাদের বিরুদ্ধে যদি সঠিক তদন্ত হয়, তাদেরও আবার এই ধরনের কত ত্রুটি বিচ্যুতি আছে, সব সত্যতাই সামনে এসে যেতে পারে। তৃণমূল দলটাই হচ্ছে, আবারও বলি, বারবার বলতে হচ্ছে, খারাপ লাগে, যে দলের উত্থান এবং জন্ম একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তার সমস্ত কার্যকলাপ এইরকমই হতে বাধ্য। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।